তাহলে আজকে আমি যেটা পড়াবো এয়ার মাস, ফ্রন্টস, তার সঙ্গে টেম্পারেট সাইক্লোন। আগের দিন আমরা ট্রপিক্যাল সাইক্লোনটা পড়েছি। আমি এয়ার মাসটা সিলেবাসে উল্লেখ করা নেই, তারপরেও আমি একটু খুব সংক্ষেপে এয়ার মাসটা একটু বলবো, কারণ আবহাওয়া বুঝতে গেলে এই এয়ার মাস একটু বোঝা দরকার, কারণ এটা একটা বিরাট বড় পার্ট, হ্যাঁ, আবহাওয়া বা জলবায়ুকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আছে উল্লেখ করা? শিওর? বাবা, তাহলে তো ডিটেলসেই পড়াতে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এয়ার মাস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এ বডি অফ এয়ার, এ বডি অফ এয়ার অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল রয়েছে তার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বডি অফ দ্য অ্যাটমসফিয়ার বলতে পারি আমরা, অর্থাৎ একটা নির্দিষ্ট অনুভূমিক বিস্তার এবং তার একটা উল্লম্ব বিস্তার যুক্ত একটা অ্যাটমসফিয়ারিক পার্ট, যেটা মোর অর লেস হোমোজিনিয়াস ইন ক্যারেক্টার। অর্থাৎ আমি হরাইজন্টালি যদি আমরা বিভিন্ন উচ্চতায় এর যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ টেম্পারেচার, ময়েশ্চার, ডেনসিটি, এগুলো যদি পরিমাপ করি তাহলে একটা হোমোজিনিয়াস ক্যারেক্টার আমরা দেখতে পাবো। ভার্টিক্যালি তো চেঞ্জ হবেই, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের সমস্ত যে বৈশিষ্ট্য সেগুলো পরিবর্তিত হয়, কিন্তু অনুভূমিক ভাবে একটা হোমোজিনিয়াস অ্যাটমসফেরিক যদি কোনো বডি আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা একটা এয়ার মাস বলি। ঠিক আছে, এবার আমরা জানি যে আমাদের যে ভূপৃষ্ঠ সেখানে বিভিন্ন ধরনের কি বলবো ভূদৃশ্য রয়েছে। কোথাও জলভাগ, হ্যাঁ, সেই জলভাগ আবার উষ্ণ সমুদ্র, শীতল সমুদ্র আছে। কোথাও আবার জলভাগ বরফাবৃত, ঠিক আছে। কোথাও মরুভূমি রয়েছে, তো কোথাও বিরাট বিরাট বড় ফরেস্ট এরিয়া রয়েছে। উম তো এই কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সমন্বিত এয়ার মাস দেখতে পাই বা বায়ুপুঞ্জ দেখতে পাই। আর আমরা জানি যে বায়ু মুভ করে, বায়ু প্রবাহিত হয়, তার মানে এই এয়ার মাস গুলো কিন্তু ধীরে ধীরে মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে প্রবাহিত হয়, আর তখনই এয়ার মাস মডিফিকেশনের গল্পটা আসে। ওকে, তাহলে এয়ার মাস বলতে আমরা কি বুঝলাম? যে ভূপৃষ্ঠের একটা বড় এলাকা জুড়ে অবস্থিত একটা অ্যাটমসফেরিক বডি বা বায়ুমণ্ডলীয় একটা অংশ, যার অনুভূমিক দিকে হোমোজিনিয়াস ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। আমি কয়েকটা সংজ্ঞা যদি এখানে বলি তাহলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে স্ট্রলার অর্থাৎ আর্থার স্ট্রলার এবং অ্যালান স্ট্রলার, দুজন বিখ্যাত ভৌগোলিক, তারা এয়ার মাস বলতে যেটা বলেছেন যে এ বডি অফ এয়ার ইন হুইচ the upward gradient of temperature and moisture are fairly uniform over a large area is known as air mass. অর্থাৎ মূলত তাপমাত্রা এবং আর্দ্রতা, আমি বলেছি যে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে অনুভূমিক দিকে বাতাসের যে বেসিক বৈশিষ্ট্য সেটা হোমোজিনিয়াস বা একই রকম থাকে। অর্থাৎ আমি যদি টেম্পারেচার মাপি তাহলে ভূপৃষ্ঠে এদিকে যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এদিকেও 15 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এখানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এখানে যদি -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এখানেও -10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। একই রকম ভাবে আমরা যখন ময়েশ্চার বা আর্দ্রতা মাপবো সেটাও দেখবো যে এখানে যদি 96% হয় এদিকেও তাই, এদিকেও তাই, এদিকেও এখানে যদি 60% হয় এখানেও 60% হবে। এইভাবে আমরা একটা হরাইজন্টাল ইউনিফর্মিটি দেখতে পাবো। সেই তখন সেই বডি অফ এয়ারকে আমরা বলবো এয়ার মাস। ওকে, ব্যারি চললে খুব বিখ্যাত একজন, ব্যারি চললে বিখ্যাত একজন জলবায়ুবিদ বা ফিজিক্যাল জিওগ্রাফার বলতে পারি, তার বক্তব্য কি? An air mass is defined as a large body of air whose physical properties, say physical properties in the temperature, moisture content and lapse rate are more or less uniform horizontally for hundreds of kilometers. বোঝা গেল? আরো স্পেসিফিক ডেফিনেশন আমরা এখানে পাচ্ছি বাইরে চললে। তাহলে পরীক্ষাতে যদি এয়ার মাস আসে অবশ্যই এই যে কোনো একটা ডেফিনেশন কিন্তু লিখতে হবে। আমার মনে হয় বাইরে চললে ডেফিনেশনটা অনেক বেশি ঠিকঠাক। ওকে, তাহলে এটা লিখতে পারো। আরো অনেকে আছে
যেমন পিটারসন, খুব বিখ্যাত একজন মেটেরিওলজিস্ট, তিনি কি বলেছেন? An air mass is a huge body of air whose physical properties, notably temperature and humidity, more or less uniform horizontally. এটাও ঠিকঠাক ডেফিনিশন। অর্থাৎ তার মানে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে একটা এয়ার মাস একটা ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করবে এবং তার একটা ভার্টিক্যাল এক্সটেনশন থাকবে, এবং সেই বডি অফ এয়ার তার প্রধান দুটো প্রপার্টি এখানে দেখা হয়, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে হিউমিডিটি বা ময়েশ্চার। আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা চেঞ্জটা দেখি, দ্যাট ইজ ল্যাপস রেট, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন। ওকে, তাহলে মূল দুটো প্রপার্টির উপরে ভিত্তি করে কিন্তু এয়ার মাস চিহ্নিত করা হয়, একটা হচ্ছে উষ্ণতা এবং আর্দ্রতা। এবং আমরা যখন এয়ার মাসের ক্লাসিফিকেশনটা দেখবো, সেখানেও দেখবো যে এই টেম্পারেচার এবং ময়েশ্চারের উপরে ভিত্তি করে এয়ার মাসকে আর্দ্র বা শুষ্ক, উষ্ণ বা শীতল এইভাবে ভাগ করা হয়। এখানে বলছে যে practically speaking, homogeneous temperature and humidity in an air mass means that the changes over distance of about 100 to 200 km within the air mass are much smaller than the changes we experience while moving from one air mass to another. অর্থাৎ এখানে এয়ার মাসের যে হোমোজিনিয়াস ব্যাপারটা বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে, সেটা মানে এইটা দাঁড়ায় যে আমরা যখন একটা এয়ার মাসের মধ্যে 100-200 কিলোমিটার মুভ করব, তখন খুব বেশি পরিবর্তন অথবা আবহাওয়ার পরিবর্তন বা উষ্ণতা আর্দ্রতার পরিবর্তন দেখবো না, যেটা আমরা দেখতে পাই একটা এয়ার মাস থেকে আরেকটা এয়ার মাসের মধ্যে যখন আমরা মুভ করি। এখন আমি সাহারা মরুভূমি থেকে আমি ধীরে ধীরে কঙ্গো অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকার দিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা জানি সাহারা মরুভূমি একটা বিরাট বড় মরু এলাকা, এটা হোমোজিনিয়াস ল্যান্ড সারফেস, তারপরে একটা হোমোজিনিয়াস এয়ার মাস তৈরি হয়, যার ক্যারেক্টারিস্টিক্স একরকম। এবার সেখান থেকে আমি কঙ্গো অববাহিকার দিকে যাই, অর্থাৎ আফ্রিকার মিডিল বরাবর, যেখানে যে নিরক্ষরেখা আছে, যেটা একটা আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল, সেখানে গেলে কিন্তু তার উপরে যে ফরেস্ট এরিয়া, কঙ্গো অববাহিকার যে ফরেস্ট এরিয়া, তার উপরে যে এয়ার মাসটা তৈরি হয়েছে, সেটা কিন্তু আলাদা বৈশিষ্ট্য দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা ওই চেঞ্জটা দেখতে পাবো, টেম্পারেচারের চেঞ্জ এবং হিউমিডিটি চেঞ্জ দেখতে পাবো। কিন্তু আমরা সাহারা মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি যাই, 200-250 কিলোমিটার যদি মুভ করি, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন দেখতে পাবো না। দ্যাট ইজ বলা হোমোজেনিটি, যেটাকে বলা হয়। ওকে, তাহলে আমরা এয়ার মাস ডেফিনিশনটা বুঝলাম, তাই তো? যে এয়ার মাস ব্যাপারটা কি, ডেফিনিশনটা বুঝলাম। নেক্সট হচ্ছে আমরা যদি এয়ার মাসের ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি কি এর মধ্যে বলতে পারি? এয়ার মাসের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম কথা, এটা একটা ভূপৃষ্ঠের উপর একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে, এবং এটা একটা 3 ডাইমেনশনাল বডি অফ দা এয়ার। আর কি বলবো, হরাইজন্টালি এয়ার মাসের মধ্যে খুব বেশি তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন হয় না। ইভেন আমরা যখন উচ্চতা, ওই এয়ার মাসের মধ্যে বিভিন্ন উচ্চতাতে টেম্পারেচারের পরিবর্তন দেখি, যেটাকে ল্যাপস রেট বলা হয়, সেই ল্যাপস রেট এয়ার মাসের বিভিন্ন অংশে মোটামুটি একই রকম থাকে, ঠিক আছে? আর কি বলবো, আর বলবো যে এই সমস্ত এয়ার মাস গুলো নির্দিষ্ট হোমোজিনিয়াস ল্যান্ড সারফেস বা হোমোজিনিয়াস ওশানিক সারফেসের উপরে তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ এয়ার মাস তৈরি হতে গেলে ভূপৃষ্ঠের প্রকৃতিটা গুরুত্বপূর্ণ, কারণ ভূপৃষ্ঠ যদি সমধর্মী না হয়, তাহলে এয়ার মাস কিন্তু তৈরি হবে না, বা এয়ার মাসের মধ্যে মিক্সিংটা খুব বেশি হয়ে যাবে, যার ফলে এয়ার মাস সাসপেন্ড করবে না, ঠিক আছে? যেমন আমরা বিস্তীর্ণ জলভাগের উপরে আমরা এয়ার মাস দেখতে পাই, বিস্তীর্ণ স্থলভাগ, মরুভূমি বা বিস্তীর্ণ ফরেস্ট এরিয়া, হ্যাঁ, সেগুলোতে, বা বিস্তীর্ণ সমভূমি বা বিস্তীর্ণ বরফ আবৃত ভূমি, সেগুলোতে আমরা বিভিন্ন ভিন্ন এয়ার মাস দেখতে পাই। ওকে, আর এয়ার মাসের যে নামকরণ করা হয়, সেটা হচ্ছে তার উৎস অঞ্চলের উপর ভিত্তি করে, কোন অঞ্চলে এয়ার মাসটা তৈরি হয়েছে। যদি মেরু অঞ্চলে হয়, তাহলে পোলার এয়ার মাস বলবো, যদি ক্রান্তীয় অঞ্চলে হয়, তাহলে ট্রপিক্যাল এয়ার মাস বলবো, যদি সমুদ্রের উপরে হয়, তাহলে তাকে মেরিটাইম হিসেবে আমরা বলবো, যদি ল্যান্ডের উপরে হয়, স্থলভাগের উপরে হয়, তাহলে আমরা সেটাকে কি বলছি, কন্টিনেন্টাল এয়ার মাস। ওকে, অর্থাৎ এয়ার মাস সবসময় তার সোর্স রিজিয়নের উপর ভিত্তি করে তার নামকরণ গুলো হয়ে থাকে। আর কি ধরনের ল্যান্ড সার্ফেসের উপর এয়ার মাস তৈরি হচ্ছে, তার উপরে নির্ভর করে যে তার বিশেষ করে আর্দ্রতা কেমন হবে। যদি সমুদ্রের উপরে হয়, তাহলে সাধারণত আর্দ্র হয়। যদি স্থলভাগের উপরে হয়, মরুভূমি, তাহলে উষ্ণ শুষ্ক হবে, উষ্ণ শুষ্ক। আবার যদি পোলার এরিয়াতে হয়, তাহলে শীতল শুষ্ক হবে। আবার যদি ফরেস্ট এরিয়ার উপরে, ল্যান্ডের উপরে ফরেস্ট এরিয়াতে হয়, বিরাট বড় ফরেস্ট এরিয়ার উপরে এয়ার মাস যদি আমি ধরি, তাহলে সেটা আর্দ্র উষ্ণ হবে, এরকম। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি। আর এয়ার মাসের এক্সটেনশন মোটামুটি 200-250 থেকে 500 স্কয়ার কিলোমিটার বা 1000 স্কয়ার কিলোমিটারের একটা এরিয়া জুড়ে একটা এয়ার মাস থাকে। যদিও বিভিন্ন এয়ার মাস ভিন্ন ভিন্ন সাইজের হয়,
কিন্তু এটা বিরাট বড় এলাকা জুড়ে একটা এয়ার মাস অবস্থান করে। আরেকটা কি, এয়ার মাস কিন্তু স্থির বিষয় নয়, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তনশীল একটা বিষয়। একটা এয়ার মাস যখন আমরা বলছি সেটা কিন্তু কিছু সময়ের জন্য, তারপরে কিন্তু সেই এয়ার মাসের মধ্যে মডিফিকেশন হবে। আর 2 নম্বর হচ্ছে এয়ার মাস মুভ করে, আর যার জন্য কিন্তু বিভিন্ন যে বায়ুমণ্ডলীয় ঘটনাগুলো সেটা মুভ করে। আমরা জানি যে শীতকালে আমাদের দেশে পশ্চিমী ঝঞ্ঝা হয়। বেসিক্যালি সেটা কি, সেটা হচ্ছে সুদূর ভূমধ্যসাগর থেকে আসা একটা দুর্যোগপূর্ণ বায়ুমণ্ডল। সেটা কি, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টিকারী একটা বায়ুমণ্ডল, যেটা সুদূর ইয়ে থেকে আসে, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসে। ওখান থেকে ও আর্দ্রতা নিয়ে আসে, আর আমাদের এখানে রয়েছে শুষ্ক বাতাস, দুটোর মধ্যে মিশ্রণ হয়ে এখানে স্থানীয়ভাবে ওই সীমান্ত তৈরি হয় এবং মেঘ, ঝিরঝিরে বৃষ্টি এইগুলো হয়। কাশ্মীরে তুষারপাত হয়, পাঞ্জাবে বৃষ্টিপাত হয়, পাকিস্তানে বৃষ্টিপাত হয়, আফগানিস্তানে তুষারপাত হয়, ইরান অর্থাৎ যার উপর দিয়ে আসছে ওগুলোতেও বৃষ্টিপাত ঘটায়। বোঝা গেল? তো এয়ার মাস কিন্তু বিস্তীর্ণ অঞ্চল মুভ করতে পারে। একটা এয়ার মাস যেখানে তৈরি হয়েছে সেখান থেকে অনেক দূরে একটা অন্য পরিবেশে গিয়ে সে কিন্তু অবস্থান করতে পারে, এবং তার অবশ্যই নিচের দিকের মডিফিকেশন গুলো তখন হয়ে যায়। এই হচ্ছে এয়ার মাসের বৈশিষ্ট্য আমরা বলি। বোঝা গেল? বোঝা গেল? ওকে, এবার আমরা তার একটু বুঝে নিই এয়ার মাসের সঙ্গে এয়ার এর কি ডিফারেন্স। আমি এয়ার মাস কি জিনিস বললাম, আর এয়ার বলতে সমগ্র বায়ুমণ্ডলের যে বায়ু সেটাকে আমরা এয়ার বলছি। এয়ার মাস ইজ ম্যাসিভ অ্যান্ড থিক। এয়ার ইজ এ থিন লেয়ার, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বা বিভিন্ন উচ্চতায় খুব ক্ষুদ্র অংশ যেখানে বায়ুমণ্ডলীয় যে কন্ডিশন সেটা রয়েছে সেটাকে আমরা এয়ার বলছি। ঠিক আছে, অর্থাৎ বাতাস আছে মানে এয়ার। আমার সামনে বাতাস আছে, আমার ঘরের মধ্যে বাতাস আছে, এটাকে এয়ার। কিন্তু এয়ার মাস বলতে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত একটা বডি অফ এয়ারকে বোঝানো হয়। এয়ার মাস ইজ হোমোজেনিয়াস উইথ রিগার্ডস টু টেম্পারেচার এন্ড হিউমিডিটি, অর্থাৎ এয়ার মাস আমরা উষ্ণতা এবং আর্দ্রতার ভিত্তিতে এবং তাদের হোমোজেনিয়াস বা সমধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারিত একটা বডি অফ এয়ারকে বলছি। অন্যদিকে এয়ার ক্যান হ্যাভ ডিফারেন্ট টেম্পারেচার এন্ড হিউমিডিটি, অর্থাৎ আমার ঘরের মধ্যেও তো বাতাস আছে, আমার বারান্দাতে বাতাস আছে, আমার ঘরের বাইরে বাতাস আছে, এইগুলো সব এয়ার। এবার এই এয়ারে হোমোজিনিয়াস টেম্পারেচার বা হোমোজিনিয়াস ময়েশ্চারের কোনো গল্প নেই, ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া ধরা হয় না। বাতাস আছে মানে এয়ার। ঠিক আছে, এয়ার মাসেস অরিজিনেট ফ্রম স্পেসিফিক সোর্স রিজিয়ন, যেটা আগে বললাম, অর্থাৎ এয়ার মাস নির্দিষ্ট উৎস থেকে তৈরি হয়। আর এয়ার ক্যান স্টার্ট ফ্লোয়িং ফ্রম এনি প্লেস ডিপেন্ডিং আপন প্রেসার কন্ডিশন। আর এয়ার হচ্ছে যে কোনো জায়গাতে থাকে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে মুভ করতে পারে, তার জন্য শুধু চাপের পার্থক্য থাকলেই হবে। ওকে, তার নির্দিষ্ট কোনো উৎস ধরনের কোনো ক্রাইটেরিয়া এয়ারের ক্ষেত্রে ধরা হয় না। এয়ার মাস হেল্পস আস ইন স্টাডিং দ্য সাইক্লোনস এন্ড অ্যান্টি সাইক্লোনস, যার জন্য আমি এয়ার মাসে শুরু করলাম। বিশেষ করে টেম্পারেট সাইক্লোনস বা টেম্পারেট রিজিয়নে ঘটা অ্যান্টি সাইক্লোন গুলোর মুভমেন্ট নির্ভর করে এয়ার মাসের উপর। এয়ারের ক্ষেত্রে ওই ধরনের কোনো ব্যাপার নেই। এয়ার হেল্পস আস স্টাডিং দ্য কমপ্লিকেশন অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বিভিন্ন অংশে বিভিন্ন যে বায়ু আমরা দেখছি তাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে সাহায্য করে যে বাতাসের মধ্যে কমপ্লেক্সিটি, অর্থাৎ বাতাসের বিভিন্ন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কমপ্লেক্সিটি কোন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিরকম হচ্ছে সেটা স্টাডি করতে সাহায্য করে। তাহলে এয়ার এবং এয়ার মাসের পার্থক্যটা আমরা বুঝলাম। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এয়ার মাস সোর্স রিজিয়ন। এয়ার মাস সোর্স রিজিয়ন, ওকে। আচ্ছা, আগেই বললাম তাহলে নির্দিষ্ট কিছু ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যযুক্ত অংশে আমরা এয়ার মাস তৈরি হতে দেখি, এবং যেখানে কোন একটা এয়ার মাস তার প্রাথমিক যে বৈশিষ্ট্য সেটা অর্জন করে সেই জায়গাগুলোকে আমরা এয়ার মাসের সোর্স রিজিয়ন বলি। আমরা উৎস হিসেবে বেশ কয়েকটা উদাহরণ দিলাম, যে বিস্তীর্ণ মরু এলাকা, বিস্তীর্ণ ক্রান্তীয় সমুদ্র, বিস্তীর্ণ মেরু সমুদ্র, বিস্তীর্ণ আইস শিট বা পোলার আইস যুক্ত এলাকা, বিস্তীর্ণ ফরেস্ট এরিয়া, এগুলো হচ্ছে এয়ার মাসের
উৎস অঞ্চল, কারণ এই সমস্ত এলাকার উপরে কোনো একটা বায়ু দীর্ঘদিন ধরে স্থায়ী বেশ কিছু সময় ধরে স্থিতিশীল থাকলে সেখানে তাদের যে প্রাথমিক বৈশিষ্ট্যগুলো তারা অর্জন করে তার উপরে ভিত্তি করে তাদের নামকরণ করা হয়, এবং সেই জন্য সেই জায়গাগুলোকে তাদের উৎস অঞ্চল বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং উৎস অঞ্চল অনুযায়ী কিন্তু এয়ার মাসের নামকরণ করা হয়ে থাকে। মেইন সোর্স রিজিয়ন যেগুলো হয় সেগুলো হচ্ছে পোলার রিজিয়ন উইথ দেয়ার ইউনিফর্মিটি, কোল্ড আইস শিটস, লো উইন্ড স্পিড। 2 নম্বর হচ্ছে হট ট্রপিক্যাল রিজিয়ন, যেখানে ট্রপিক্যাল ল্যান্ড আছে, ট্রপিক্যাল ওশান আছে। ওকে, এই দুটো হচ্ছে মূল, যেটা আমি বারবার বলছি, পোলার আর ক্রান্তীয় অঞ্চল। এবার আমরা এই এয়ার মাসের উৎস অঞ্চল এবং সেই অনুযায়ী এয়ার মাসের নামকরণ যদি দেখি তাহলে কি কি হতে পারে। দেখো, 1 নম্বর হচ্ছে আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক। আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক অর্থাৎ একদম 2 মেরু, উত্তর মেরু আর্কটিক, দক্ষিণ মেরু অ্যান্টার্কটিক। আমরা জানি দুটোই বেশ বিস্তীর্ণ অঞ্চল, যেখানে বরফ আবৃত, সমুদ্র বরফ আবৃত আর আন্টার্কটিকার মহাদেশও বরফ আবৃত, যার ফলে একটা হোমোজিনিয়াস ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি, শীতলতা। ফলে এর উপরে যে বাতাসটা থাকে তারা একটা বায়ুপুঞ্জ হিসেবে অবস্থান করে, যেখানে আমরা শীতল শুষ্ক একটা অবস্থা দেখতে পাই বাতাসের মধ্যে, সেটাকে আমরা একটা বায়ুপুঞ্জ হিসেবে বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল পোলার। কন্টিনেন্টাল পোলার এটা কি? The northern part of the continents in the northern hemisphere are very close to the Arctic Circle or Arctic source region, are almost permanently covered by snow and ice. অর্থাৎ বিশেষ করে উত্তর গোলার্ধে, উত্তর মেরুটা বাদ দিলে, উত্তর মেরুর চারপাশে আমরা জানি স্থলভাগগুলো রয়েছে, অর্থাৎ উত্তর আমেরিকা, এদিকে রাশিয়া, ইউরেশিয়ার অংশ, সাইবেরিয়ার ওই দিকটা। তো ওই অংশে স্থলভাগ পুরোপুরি মেরু নয়, উপমেরু অঞ্চল বলতে পারি, সেখানেও আমরা দীর্ঘ সময় বরফ আবৃত থাকতে দেখি। ওই অংশগুলোতেও বায়ুপুঞ্জ তৈরি হয়, যেটাকে কন্টিনেন্টাল পোলার হিসেবে চিহ্নিত করা হয়। আরেকটাকে বলা হয় মেরিটাইম পোলার। মেরিটাইম পোলার, মেরিটাইম মানে হচ্ছে কিন্তু সমুদ্র, অর্থাৎ 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার থেকে মেরুর কাছাকাছি যে অংশটা, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে আমরা জানি সমুদ্র রয়েছে, সেই সমস্ত সমুদ্রে অর্থাৎ সাব পোলার রিজিয়ন, যেটা ওশানিক পার্ট, সেখানে এয়ার মাস তৈরি হতে পারে। আর কি? কন্টিনেন্টাল ট্রপিক্যাল, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের স্থলভাগের উপরে, তার মানে এশিয়া, আফ্রিকা। মেরিটাইম ট্রপিক্যাল, ক্রান্তীয় সমুদ্র, ভারত মহাসাগর বলি, আটলান্টিক মহাসাগর বলি বা প্রশান্ত মহাসাগর বলি, সবগুলো সমুদ্রেরই ক্রান্তীয় অংশ রয়েছে, অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়নের বিস্তার আমরা দেখতে পাই, তো সেই অংশ। আর কি? মেরিটাইম ইকুয়েটোরিয়াল। মেরিটাইম ইকুয়েটোরিয়াল অর্থাৎ ট্রপিক্যাল মানে আমরা জানি কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার আশপাশের অঞ্চল, আর ইকুয়েটোরিয়াল বলতে একেবারে নিরক্ষরেখার আশপাশের অঞ্চল, যেটা আমরা সামুদ্রিক বিস্তীর্ণ প্রশান্ত মহাসাগরীয় অংশ রয়েছে, বিস্তীর্ণ ভারত মহাসাগরীয় অংশ রয়েছে, যেখান দিয়ে নিরক্ষরেখা গিয়েছে, তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চল সমধর্মী বৈশিষ্ট্যযুক্ত হয় এবং তার উপরে এয়ার মাস ডেভেলপ করে। আর কি হতে পারে? মনসুন সোর্স রিজিয়ন। মনসুন সোর্স রিজিয়ন, ইয়েস। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের দেশে যে মনসুন, সেটা কি বেসিক্যালি একটা হিউজ পরিমাণ উষ্ণ আর্দ্র বাতাস আসছে, আমরা বলে থাকি, সেটা ভারতে বুঝতে হবে। ওটা কি? ওটাও ওয়ান কাইন্ড অফ এয়ার মাস, যেটা এই মনসুন সোর্স রিজিয়ন ডেভেলপ করে এবং সেটাই ধীরে ধীরে মুভ করে ক্রান্তীয় অঞ্চলের দিকে, এবং আমাদের ইন্ডিয়ান মনসুন যেটা, সেটা ভারতবর্ষের দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে তার মধ্যে মডিফিকেশন গুলো হয়, তার আর্দ্রতা ক্ষয়িত হয়, বৃষ্টিপাত হয়, তার উষ্ণতার পরিবর্তন ঘটে, এই ঘটনাগুলো ঘটে থাকে। ঠিক আছে?
এই হচ্ছে মোটামুটি এয়ার মাস সোর্স রিজিয়ন, যার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীকালে যখন এয়ার মাসের ক্লাসিফিকেশন একটু পরে দেখবো, সেখানে আমরা এই অনুযায়ী এয়ার মাস গুলোর নামকরণ করবো। ওকে, তাহলে এবার আমরা এয়ার মাসের ক্লাসিফিকেশনটা করে নিই। ক্লাসিফিকেশন অফ এয়ার মাস। টাইম খুব দ্রুত এগোচ্ছে, খুব চট জলদি এগোতে হবে। আচ্ছা, এয়ার মাসের ক্লাসিফিকেশন আমরা প্রথমে বললাম দুভাবে হয়, একটা হচ্ছে সোর্স রিজিয়ন। ওকে, সোর্স রিজিয়ন মানে এই যে সোর্স রিজিয়ন গুলো বললাম এই অনুযায়ী নামকরণ গুলো করা হয়, এবং তার যে সিম্বল, যেমন এখানে আমি নামগুলো একটু দিয়ে দিই তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। যেমন মেরিটাইম ইকুয়েটোরিয়াল এম ই, মেরিটাইম ট্রপিক্যাল ছোট হাতের এম বড় হাতের টি, কন্টিনেন্টাল ট্রপিক্যাল ছোট হাতের টি সি বড় হাতের টি, মেরিটাইম পোলার ছোট হাতের এম বড় হাতের পি, কন্টিনেন্টাল পোলার ছোট হাতের সি বড় হাতের পি। এইভাবে নামকরণ মানে সিম্বল গুলো ইউজ করা হয়। এবার সোর্স রিজনের উপর ভিত্তি করে আমরা এইরকম এই নামগুলো ইউজ করব। আরেকটা হয় হিউমিডিটি আর টেম্পারেচারের উপরে ভিত্তি করে। হিউমিডিটির উপরে ভিত্তি করে আমরা বলবো ময়েস্ট অথবা ড্রাই, অর্থাৎ শুষ্ক বা আর্দ্র। আরেকটা হয় টেম্পারেচার, টেম্পারেচার সেটা হয় কোল্ড হবে, না হলে ওয়ার্ম হবে বা উষ্ণ হবে। এবার আমরা যখন ক্লাসিফিকেশন এয়ার মাস গুলো ক্যাটেগরাইজ করবো, তখন এই তিনটে ক্যারেক্টার একসঙ্গে জুড়ে দিয়ে, অর্থাৎ তার নামের সঙ্গে তার উৎস অঞ্চল যেমন থাকবে, সেটা উষ্ণ না আর্দ্র সেটাও থাকবে। ওকে, আমি ঝটপট করে নামগুলো বলে দিচ্ছি, কারণ এরপরে আরো অনেক বেশ কয়েকটা টপিক কভার করবো। ট্রপিক্যাল মেরিটাইম ট্রপিক্যাল এয়ার মাস, সেটা হচ্ছে ওয়ার্ম মেরিটাইম ট্রপিক্যাল, কারণ উষ্ণ ক্রান্তি উষ্ণ সমুদ্রে তৈরি হচ্ছে। কন্টিনেন্টাল ট্রপিক্যাল সেটা হচ্ছে ওয়ার্ম কন্টিনেন্টাল ট্রপিক্যাল। আর আর্দ্রতার দিক থেকে ড্রাই হয়। মেরিটাইম পোলার সেটা হচ্ছে কোল্ড এবং ড্রাই। কন্টিনেন্টাল আর্কটিক এটাও ড্রাই এবং কোল্ড। কন্টিনেন্টাল পোলার এটাও মোটামুটি শুষ্ক এবং শীতল প্রকৃতির। এখানে আরেকটা বিষয় যাচ্ছে, সেটা হচ্ছে বিশেষ করে আর্কটিক এবং অ্যান্টার্কটিক রিজিয়নের আশপাশের যে সাব পোলার রিজিয়ন গুলো আছে, সেখানে যে এয়ার মাস গুলো তৈরি হয়, সেটা উইন্টারে একরকম হয়, সামারে একরকম হয়। অর্থাৎ সামারের ক্ষেত্রে তাদের হিউমিডিটির পরিমাণটা একটু বেশি হয়, উষ্ণতা একটু বাড়ে, আর উইন্টারে হিউমিডিটি এবং উষ্ণতা দুটোই কম হয়। ক্লাসিফিকেশনটা বই থেকে একবার দেখে নেবে, যে কোনো বইয়ে, ক্লাইমেটোলজির বইয়ে এটা পেয়ে যাবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এয়ার মাস মডিফিকেশন। এয়ার মাস মডিফিকেশন, ওকে, অর্থাৎ এয়ার মাস কিভাবে পরিবর্তিত হয় বা এয়ার মাসের যে বৈশিষ্ট্য সেটা কি কিভাবে পরিবর্তিত হয়। আমরা আগে বলেছি যে এয়ার মাস স্থিতিশীল নয়, এটা মুভ করে, আর এই মুভ করার সময় এয়ার মাসের যে লোয়ার পার্ট, সেটা যে ভূপৃষ্ঠের উপরে তার উৎসটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে, যার ফলে এটা যদি সমুদ্রের দিকে যায় তাহলে এর আর্দ্রতার পরিমাণ বাড়বে। এটা যদি ক্রান্তীয় অঞ্চলের দিকে মুভ করে তাহলে আর্দ্রতা উষ্ণতা দুটোই বাড়বে। যদি মেরু অঞ্চলের দিকে মুভ করে তাহলে কিছুটা আর্দ্রতা কিন্তু উষ্ণতা কমবে। আবার সামুদ্রিক অংশ থেকে যদি স্থলভাগের দিকে প্রবেশ করে তাহলে স্থলভাগের বৈশিষ্ট্য অনুযায়ী তার মধ্যে পরিবর্তনটা হবে। ওকে, এবার এই পরিবর্তনটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে সেগুলো একটু বলছি, নোট করবি। সেটা হচ্ছে যে একটা এয়ার মাস যে উৎস অঞ্চল থেকে আসছে, সেই অনুযায়ী সেই এয়ার মাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো শুরু থেকে আছে সেটা কেমন, তার উপরে নির্ভর করছে যে এয়ার মাসটা কত দ্রুত মডিফিকেশন হবে। ঠিক আছে, the path followed by air mass in moving from its source region to present position। অর্থাৎ একটা এয়ার মাস যখন একটা জায়গা থেকে একটা জায়গায় এসে দাঁড়াবে, তখন সেই অর্থাৎ মুভ করা এয়ার মাস, অর্থাৎ আমি যে জায়গার কথা বলছি, যে একটা এয়ার মাস কোন একটা জায়গা থেকে এখানে এসেছে, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে সেটা কিভাবে হয়েছে তার সেটা নির্ভর করবে সেই এয়ার মাসটা কোথা থেকে এসছে, তার প্রাথমিক বৈশিষ্ট্যগুলো কি ছিল, এবং সেটা কোন পথ দিয়ে এসছে, অর্থাৎ কোন ধরনের জলবায়ু অঞ্চল এবং কোন ধরনের ভূপৃষ্ঠের উপর দিয়ে এসছে, তার উপর নির্ভর করছে সেই এয়ার মাসের মধ্যে কি ধরনের মডিফিকেশন হবে। আজকে আমরা মৌসুমী বা মনসুন এয়ার মাসের কথা বলছি, সেটার মধ্যে অত বেশি জলীয়বাষ্প কেন থাকে, কারণ হিউজ বৃষ্টিপাত ঘটায়।
তার কারণ হচ্ছে তার সোর্স রিজিয়ন, অর্থাৎ সে একদম ট্রপিক্যাল ওশান ইকুয়েটোরিয়াল থেকে আসছে এবং ইকুয়েটোরিয়াল ওশানের উপর দিয়ে আসছে, এসে ট্রপিক্যাল ল্যান্ড বা ট্রপিক্যাল ল্যান্ডের মধ্যে প্রবেশ করছে, সেই জন্য হিউজ মানে আর্দ্রতা নিয়ে আসে। বুঝা গেল? আবার যদি একটা এয়ার মাস ক্রান্তীয় ডেজার্ট, ট্রপিক্যাল ডেজার্ট থেকে যদি ধীরে ধীরে ইকুয়েটোরিয়াল রিজিয়নের দিকে, স্থলভাগের দিকে মুভ করে, তাহলে কিন্তু তার মধ্যে খুব বেশি আর্দ্রতা আমরা দেখতে পাবো না, বা সেটা কিন্তু খুব বেশি বৃষ্টিপাত ঘটাবে না, বরং ওটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি করবে। যে অঞ্চলের উপর সে মুভ করছে সেই অঞ্চলের তাপমাত্রা এবং আর্দ্রতা কেমন, সেটাও তার মডিফিকেশনে প্রভাব বিস্তার করে। লেন্থ অফ টাইম ডিউরিং হুইচ দ্য প্রসেস অফ মডিফিকেশন টেকস প্লেস, অর্থাৎ একটা এয়ার মাস যখন মুভ করে, ধীরে ধীরে মুভ করছে না দ্রুত গতিতে মুভ করছে, কত সময় ধরে মুভ করছে, সেটাও কিন্তু ফ্যাক্টর। যে এয়ার মাস যত বেশি সময় ধরে মুভ করবে তার মডিফিকেশন তত বেশি হবে। আর মডিফিকেশনের পেছনে কারণ কি? একটা হচ্ছে এক্সচেঞ্জ অফ হিট, অর্থাৎ যে সারফেসের উপর দিয়ে যাচ্ছে সেই সারফেস থেকে হিট ট্রান্সফার হচ্ছে বায়ুমণ্ডলে, সেই এয়ার মাস হিট নিচ্ছে, বা যদি সে উষ্ণ থেকে শীতল অঞ্চলের দিকে যায়, অর্থাৎ ক্রান্তীয় থেকে মেরু অঞ্চলের দিকে যায়, তাহলে হিট ট্রান্সফার করছে, অর্থাৎ এয়ার মাস থেকে হিট ক্রমশ কমে যাচ্ছে। আর ময়েশ্চার, অর্থাৎ সারফেস থেকে ময়েশ্চার এয়ার মাসে প্রবেশ করছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর ময়েশ্চার এক্সচেঞ্জ হচ্ছে। যদি মেরু অঞ্চলের দিকে আর্দ্র এয়ার মাস যদি মেরু অঞ্চলের দিকে যায়, তাহলে উল্টো কি হবে? তার যে ময়েশ্চার সেটা কমে যাবে, কারণ সেটা তুষারপাত বা বৃষ্টিপাত হয়ে ঝরে পড়বে, বাতাস ক্রমশ শুষ্ক হতে শুরু করবে এয়ার মাস। ঠিক আছে? এইভাবে এয়ার মাসের মডিফিকেশন গুলো হয়ে থাকে। আর দুটো প্রিন্সিপাল এখানে এয়ার মাসের মডিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা থার্মোডাইনামিক প্রিন্সিপাল, আর একটা হচ্ছে মেকানিক্যাল প্রিন্সিপাল, মেকানিক্যাল। ওকে, এবার দুটো পদ্ধতিতে এয়ার মাসের মডিফিকেশন হয় বললাম, কিন্তু এই দুটো পদ্ধতি কিন্তু আলাদা ভাবে হয় না, মোটামুটি একই সঙ্গে দুটো প্রক্রিয়া এয়ার মাসের মডিফিকেশন চলতে থাকে। থার্মোডাইনামিক মডিফিকেশনটা কি বলছে? মডিফিকেশন অফ অ্যান এয়ার মাস resulting from the transfer of heat between bottom of an air mass and the surface over which it moves is known as thermodynamic modification. অর্থাৎ একটা বায়ুপুঞ্জ যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে মুভ করছে, তখন সেই ভূপৃষ্ঠের থেকে উষ্ণতা এবং আর্দ্রতা যখন সেই বায়ুপুঞ্জের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক মডিফিকেশন। অর্থাৎ বাতাসটা মুভ করছে, ওকে, এবং ও যে সারফেস বা যে ভূপৃষ্ঠের উপর দিয়ে মুভ করছে, সেই ভূপৃষ্ঠের যে টেম্পারেচার এবং আর্দ্রতা সেটা বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করছে, এক কথায় এটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক মডিফিকেশন। এবং এই মডিফিকেশনটা কিসের উপর নির্ভর করে? কতটা মডিফিকেশন হবে সেটা নির্ভর করছে ভূপৃষ্ঠের উষ্ণতা এবং আর্দ্রতার উপরে, এবং যে বায়ুপুঞ্জটা মুভ করছে তারও উষ্ণতা এবং আর্দ্রতার উপরে, সেটা আগেই আমরা বললাম। এবং সে ধীরে মুভ করছে না দ্রুত মুভ করছে, সেটাও একটা ফ্যাক্টর। আর এবার এখানে পরীক্ষা যদি আসে, তাহলে এখানে আরো কিছু উদাহরণ অ্যাড করতে হবে, যেমন উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে এয়ার মাস যায়, ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যখন যায়, বা মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে যখন যায়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যখন যায়, বা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যখন আসে, তখন কি কি পরিবর্তন হয়, এই ধরনগুলো দিয়ে আলোচনা করতে হবে। বইয়ে আছে, ওখান থেকে একটু খুব ছোট ছোট করে আলোচনা করতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডাইনামিক বা মেকানিক্যাল মডিফিকেশন। দিস is a type of modification in which no transfer of heat from the air mass to the surface and vice versa takes place, rather it happens due to movement of air. অর্থাৎ থার্মোডাইনামিক আমরা দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে হিট এবং ময়েশ্চার ট্রান্সফার হচ্ছে এয়ার মাসের মধ্যে, ঠিক আছে? এয়ার মাসটা যখন ধীরে ধীরে মুভ করছে, ভূপৃষ্ঠ থেকে হিট এবং হিউমিডিটি ট্রান্সফার হচ্ছে এয়ার মাসের মধ্যে। কিন্তু মেকানিক্যালে যেটা হয় সেটা হচ্ছে যে একটা এয়ার মাস যখন মুভ করে, তখন সেই এয়ার মাসের মধ্যেই সার্কুলেশন চলে, উইন্ডের বাতাসের প্রবাহ চলে, যার মাধ্যমে এয়ার মাস মডিফিকেশন হয়, সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল মডিফিকেশন। এটার পেছনে কারণ কি? যখন একটা এয়ার মাস ভূপৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে, তখন তার বিশেষ লোয়ার লেয়ারটা, একদম ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুস্তরটা, সেটা দ্রুত মডিফিকেশন হয়, কারণ সরাসরি এটা ভূপৃষ্ঠের কন্ট্যাক্টে থাকে, যার ফলে ওই বাতাসের যে পরিবর্তনটা হয়ে যায়, সেটার সঙ্গে তার উপরের যে লেয়ার, তার যে গ্রেডিয়েন্ট, থার্মাল গ্রেডিয়েন্ট বা ময়েশ্চার কন্টেন্টের যে ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়, তখন বাতাস এয়ার মাসের মধ্যেই মুভ করা শুরু করে, যার ফলে এয়ার মাসের উপরের দিকের বাতাসেও আমরা টেম্পারেচার এবং ময়েশ্চারের ট্রান্সফার দেখতে পাই। এটাকে বেসিক্যালি মেকানিক্যাল ট্রান্সফার বলা হচ্ছে। ওকে, এয়ার মাস এখানে শেষ করবো। এবার আমরা ফ্রন্ট আলোচনা করবো। তারা যদি কোনো জিজ্ঞাসা থাকে বলো।
ওকে, নেক্সট হচ্ছে ফ্রন্টস। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লাইমেটোলজিতে, এবং এয়ার মাসের সঙ্গে একটা ডাইরেক্ট যোগ আছে। ওকে, আমরা ফ্রন্টস শব্দটা বেসিক্যালি এসছে যুদ্ধক্ষেত্র থেকে। যখন এখন তো ওই ধরনের কনসেপ্ট নেই, কিন্তু আমরা যদি মধ্যযুগে যুদ্ধগুলো দেখি, তাহলে বিরাট বড় গ্রাউন্ডে দুটো প্রতিপক্ষ শক্তির সৈন্যদল ক্রমশ এগিয়ে আসতো। তাদের যে অন্তর্বর্তী অঞ্চল, যেখানে তারা এগিয়ে এসে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ওয়ার ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র বলা হতো। তো ওখান থেকেই কনসেপ্টটা এসছে। ঠিক দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ যখন পরস্পরের দিকে এগিয়ে আসে, তখন তাদের ওই যে মিটিং পয়েন্ট, কমন যে বাউন্ডারি যেটা তৈরি হয়, এটাও যেন দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে যুদ্ধ করার জন্য। তখন তারা যখন কমন বাউন্ডারি বরাবর মিলিত হয়, সেই কমন বাউন্ডারিটাকে বলা হচ্ছে ফ্রন্ট। ওকে, তাহলে ফ্রন্ট হতে গেলে দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের মিলন বা মুখোমুখি অবস্থান হতে হবে। এটুকু বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে যে বাতাস চোখে দেখা যায় না, তাহলে ফ্রন্ট কি করে তৈরি হয়? দেখো, আমি একটা কথা বলি, যে কোনো ফ্লুইড, সে তরল হোক বা গ্যাসীয় হোক, যদি তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স থাকে, বিশেষ করে টেম্পারেচার, হিউমিডিটি এবং ডেনসিটি ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু তারা যখন পাশাপাশি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা পরস্পরের সঙ্গে মিশে যায় না। সেটা আমরা অনেক নদীর ক্ষেত্রেও দেখেছি, যে একটা উপনদী যখন ভিন্ন ঘনত্বের জল নিয়ে একটা নদীতে মেশে, দীর্ঘ পথ কিন্তু পরবর্তী ডাউনস্ট্রিমে তাদের সেই জলের পার্থক্য আমরা দেখতে পাই। ওই কারণে দেখতে পাই যে তাদের জলের উষ্ণতা বা এবং ঘনত্বের পার্থক্য রয়েছে। ঠিক একই রকম ভাবে দুটো ভিন্ন ধর্মী উষ্ণতা এবং আর্দ্রতা এবং ঘনত্বযুক্ত বাতাস যদি পরস্পরের সঙ্গে মুখোমুখি মিলিত হয়, তাহলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যায় না। তারা একটা কমন বাউন্ডারি বরাবর বেশ কিছুটা সময় অবস্থান করে, এবং সেই অবস্থান করার পরে তার সেই ফ্রন্টের উভয় পাশে একদিকে উষ্ণ আর্দ্র আর একদিকে শীতল শুষ্ক বায়ুপুঞ্জ থাকে, যার ফলে তাদের মধ্যে একটা ওই বাউন্ডারি বরাবর একটা অস্থিরতা তৈরি হয়। তখন উষ্ণ বাতাস শীতল বাতাসের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, শীতল বাতাস উষ্ণ বাতাসের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। এইভাবে অস্থিরতা তৈরি হয়, ফলে বিভিন্ন ধরনের ফ্রন্ট তৈরি হয়। সেখান থেকে কখনো কখনো টেম্পারেট সাইক্লোন তৈরি হয়। ওই জন্য আমি পরপর এগুলো বলছিলাম। তো আশা করি ফ্রন্টটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে এটা একটা, যদি ভূপৃষ্ঠ বলি, এই দিক থেকে একটা উষ্ণ আর্দ্র বাতাস আসছে, আর এই দিক বায়ুপুঞ্জ আসছে, এই দিকে একটা শীতল বায়ুপুঞ্জ আসছে। এটা হচ্ছে ওয়ার্ম ড্রাই, এটা হচ্ছে কোল্ড, ওয়ার্ম আর হিউমিড, এটা হচ্ছে কোল্ড ড্রাই। এবার তারা একটা কমন বাউন্ডারি বরাবর ভূপৃষ্ঠে মিলিত হবে, অর্থাৎ এই বাতাসটা হচ্ছে ওয়ার্ম হিউমিড আর এই বাতাসটা হচ্ছে কোল্ড ড্রাই। তারা একটা কমন বাউন্ডারি বরাবর ভূপৃষ্ঠে মিলিত হবে, এবং তাদের যে বাউন্ডারিটা সেটা ভূপৃষ্ঠ থেকে এয়ার মাসের উপরের দিক পর্যন্ত প্রসারিত থাকবে। তখন এই যে মিটিং পয়েন্ট, অদৃশ্য বাউন্ডারি, এটাকে বলা হয় ফ্রন্ট। এবার এই ফ্রন্টটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম হতে পারে। কিরকম? এটা স্থিতিশীল হতে পারে, তাকে আমরা স্টেশনারি ফ্রন্ট বলি। এটা মুভ করতে পারে, অর্থাৎ এই দুই বাতাসের মধ্যে যে শক্তিশালী হবে সে এগিয়ে যাবে, তখন সেটা আমরা নন স্টেশনারি ফ্রন্ট এর মধ্যে ফেলবো। এবং সেটা যদি উষ্ণ বাতাসের সম্মুখে ফ্রন্টটা থাকে সেটাকে ওয়ার্ম ফ্রন্ট বলি, যদি শীতল বাতাসের সম্মুখে ফ্রন্টটা থাকে সেটাকে আমরা কোল্ড ফ্রন্ট বলি। এবার এই যে আমি এটা এঁকেছি, এবার দেখা গেল যে এই দিকটাতে শীতল বাতাসটা বেশি শক্তিশালী, তাহলে এই ফ্রন্টটা তখন এইভাবে বেঁকে যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠ বরাবর এই ফ্রন্টটা এইভাবে বেঁকে যাবে। এইদিকে উষ্ণ বাতাস বেশি মানে প্রবেশ করার চেষ্টা করবে শীতল বাতাসের মধ্যে, আর এর থেকে শীতল বাতাস উষ্ণ বাতাসের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, এবং যার ফলে এই যে ফ্রন্ট, তার যে উপরের দিকের যে অংশ, সেটারও একটা মডিফিকেশন হয়ে যায়। তখন এই ফ্রন্টটাকে আমরা ওয়ার্ম ফ্রন্ট বলি, এই ফ্রন্টটাকে আমরা কোল্ড ফ্রন্ট বলি। এই ওয়ার্ম এবং কোল্ড ফ্রন্টের যে সিম্বল সেটা আলাদা, তাদের যে আবহাওয়াগত বৈশিষ্ট্য সেটা আলাদা হয়, এই ফ্রন্টের যে ঢাল সেটা আলাদা হয়। আমি ছোট্ট করে একটা ছবি এঁকে দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। সাধারণত ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ আমি যে এই পার্টটার ছবি আঁকার চেষ্টা করি, তাহলে দেখবো আমরা এরকম একটা মৃদু ঢাল যুক্ত একটা ফ্রন্ট তৈরি হচ্ছে, যেখানে উষ্ণ বাতাস ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে, শীতল বাতাসের মাথার উপরে উঠে যাচ্ছে। এটা এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে বাতাস যেহেতু ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে কনডেনসেশন গুলো ঘটে, যার ফলে আমরা এখানে কিউমুলোনিম্বাস মেঘ দেখতে পাই না, এখানে আমরা স্তর মেঘ, যেটাকে আমরা স্ট্র্যাটাস টাইপ অফ ক্লাউড দেখতে পাই, যার ফলে এখান থেকে ঝিরঝিরে বৃষ্টিগুলো বেশি হয় না। ওকে,
উল্টো দিকে কোল্ড ফ্রন্ট কেন অনেক বেশি ঢাল যুক্ত হয়, কারণ শীতল বাতাস অনেক দ্রুত এগোয়, অনেক দ্রুত উষ্ণ বাতাসের মধ্যে প্রবেশ করে, যার ফলে আমরা যদি শীতল বাতাস দেখি তাহলে শীতল বাতাস এই ধরনের একটা ফ্রন্ট তৈরি করে, অর্থাৎ এটা হচ্ছে কোল্ড, এটা হচ্ছে ওয়ার্ম। অর্থাৎ শীতল বাতাস উষ্ণ বাতাসের মধ্যে এইভাবে প্রবেশ করে এবং উষ্ণ বাতাস তখন বাধ্য হয় এই বরাবর উপর দিকে উঠে যেতে, এবং এটা খুব দ্রুত উপর দিকে ওঠে, যার ফলে আমরা দেখতে পাই যে এখানে কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট এবং কোল্ড ফ্রন্টের ডিফারেন্স। তার আগে আমি ফ্রন্ট ইন জেনারেল বললাম, এবার এই ফ্রন্টে যদি স্থিতিশীল থাকে সেটাকে আমরা স্টেশনারি ফ্রন্ট বলি। পরীক্ষাতে যদি আসে ফ্রন্টের সংজ্ঞা, ফ্রন্টের ক্লাসিফিকেশন এইভাবে আসতে পারে, বা ওয়ার্ম ফ্রন্ট কাকে বলে তার বৈশিষ্ট্য বলো, ওয়ার্ম ফ্রন্টে কি ধরনের আবহাওয়া দেখা যায় সেটা প্রশ্ন আসতে পারে, কোল্ড ফ্রন্ট কাকে বলে, কোল্ড ফ্রন্টের বৈশিষ্ট্য কি, কোল্ড ফ্রন্ট থেকে কি কি ধরনের আবহাওয়া আমরা দেখতে পাই, এটাও আসতে পারে। আর আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলি অক্লুডেড ফ্রন্ট, অক্লুডেড ফ্রন্ট। এগুলো এই টার্মগুলো তোরা 11-12 পড়ে এসেছিস। অক্লুডেড ফ্রন্ট কখন, অর্থাৎ এই যে সিচুয়েশনটা আমি বললাম, অর্থাৎ একটা কমন ফ্রন্ট থেকে যখন অস্থিরতার মাধ্যমে একটা ওয়েভ তৈরি হচ্ছে, অর্থাৎ একদিকে উষ্ণ বাতাস শক্তিশালী হয়ে ঢুকছে, আরেকদিকে শীতল বাতাস শক্তিশালী হয়ে ঢুকছে, যার ফলে দুটো উষ্ণ এবং শীতল দুটো আলাদা সীমান্ত তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ওয়েভটা ক্রমশ বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা সময় উষ্ণ এবং শীতল সীমান্তের একটা কমন অংশ তৈরি হয়, অর্থাৎ উষ্ণ বলতে গেলে উষ্ণ সীমান্তের একটা অংশকে শীতল সীমান্ত অধিকার করে, তখন ওই কমন সীমান্তটাকে বলা হচ্ছে অক্লুডেড ফ্রন্ট। এটা বেসিক্যালি টেম্পারেট সাইক্লোনের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং টেম্পারেট সাইক্লোনের যে অন্তিম পর্যায় সেখানে এটা তৈরি হয়। এই প্রসেসটাকে বলে অক্লুশন, আর এই ফ্রন্টটাকে বলা হয় অক্লুডেড ফ্রন্ট। এটা আমরা টেম্পারেট সাইক্লোন আলোচনার সময় আবার আসবে। বলো, এবার তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ফ্রন্টের যে টেম্পারেচার সেটা যদি কম থাকে তাহলে সেটা কোল্ড অক্লুডেড, আর যদি উষ্ণতা বেশি থাকে তাহলে সেটা ওয়ার্ম অক্লুডেড হবে। নো প্রবলেম, ঠিক আছে, একদম ঠিক করে সলিউশন করেছি। আর কিছু জিজ্ঞাসা? বাকিটা একটু বই থেকে পড়ে নেবে, মূল বিষয়টা একটু বলে দিলাম। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? দেখ, এদিকে ওয়ার্ম, এদিকে কোল্ড, দুটো বাতাস যখন পরস্পরের দিকে মুভ করে তখন কমন বাউন্ডারি তৈরি হয় আমি বললাম। তারপরে পরস্পরের দিকে ঢোকার চেষ্টা করবে, কেন করবে? কারণ হচ্ছে উষ্ণ বাতাসে উষ্ণ বাতাস আর্দ্র এবং উষ্ণ, আর শীতল বাতাস ঠান্ডা শুষ্ক, যার ফলে একটা মিক্সিং করার একটা ব্যাপার থাকে, তো যে কোনো ফ্লুইডের এটাই নেচার যে হোমোজিনিয়াস হয়ে যাওয়া, যার জন্য এর মধ্যে ঢোকার চেষ্টা করবে, এর মধ্যে ঢোকার চেষ্টা করবে। এবার দুজনে যদি সামনাসামনি লড়াই করে তাহলে দুজন কেউ কারোর মধ্যে ঢুকতে পারবে না, তখন কি হয়, এ একটা সাইড বেছে নেয়, এ একটা সাইড বেছে নেয়, তখন একটা ওয়েভ তৈরি হয়ে যায়, অর্থাৎ এই ফ্রন্টটা আছে একটা তরঙ্গ তৈরি হয় যেটা এরকম দেখতে। এবার এই দিকটা তখন ওয়ার্ম ফ্রন্ট আর এই দিকটা তখন হয়ে যায় কোল্ড ফ্রন্ট। এইবার দুটো ফ্রন্টে এগোতে থাকে, এগোতে এগোতে একটা সময় কি হয়, একটা সময় গিয়ে এইরকম হয়ে যায়, অর্থাৎ কোল্ড ফ্রন্ট খুব দ্রুত ওয়ার্ম ফ্রন্টকে ক্যাপচার করে নেয়। অধিকাংশ ক্ষেত্রে এটা হয়, উল্টোটাও হয়। তখন এই যে পোর্শনটা তৈরি হলো, অর্থাৎ ওয়ার্ম ফ্রন্টের একটা পোর্শন কোল্ড ফ্রন্ট অধিকার করে নিল, তখন ওয়ার্ম ফ্রন্টের ওই জায়গার বাতাস বাধ্য হয় উপরে যেতে, তখন এই ফ্রন্টটাকে বলা হচ্ছে অক্লুডেড ফ্রন্ট, যেটা কোল্ড এবং ওয়ার্ম ফ্রন্টের একটা মিলিত ফ্রন্ট। আর এই যে প্রসেসে এটা হয় সেটা বলে অক্লুশন। এটা টেম্পারেট সাইক্লোনের একটা স্টেজ, আমরা টেম্পারেট সাইক্লোন আরো ডিটেইলসে পড়বো, বোঝা গেল? আর এই অক্লুডেড ফ্রন্ট মানেই হচ্ছে তোর টেম্পারেট সাইক্লোনের অন্তিম পর্যায়। এখানে উষ্ণ বাতাসগুলো পুরোটাই শীতল বাতাসের উপরে অবস্থান করে, শীতল বাতাস ভূপৃষ্ঠে অধিকার করে, তখন ওই উষ্ণ বাতাস মেঘ তৈরি করে, সেই মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিটা শীতল বাতাস ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। যদি শীতল বাতাসের তাপমাত্রা খুব বেশি ঠান্ডা হয় তখন ওই স্লিপ টাইপের বা ফ্রোজেন রেন হয়, আর যদি মোটামুটি 0 ডিগ্রি উপরে থাকে তাহলে এমনি বৃষ্টি হিসেবে পড়ে। আর এই একদম ছবি ছাড়া এই প্রশ্নের ফুল মার্কস কোনোদিনই পাবে না, ছবি দিতেই হবে। আর অক্লুডেড ফ্রন্টের পরে আস্তে আস্তে দুটো বাতাস হোমোজিনিয়াস ক্যারেক্টার হয়ে যায়, অক্লুশন হচ্ছে লাস্ট স্টেজ, তারপরে ফ্রন্ট অদৃশ্য হতে শুরু করে। একটা ছবি দিয়ে কাজ হবে না, তোকে তুই তো জোনটা বললি যে সাধারণত কোন এলাকাতে ফ্রন্ট তৈরি হয়, কিন্তু শুধু যে টেম্পারেট রিজিয়নে ফ্রন্ট বেশি তৈরি হয়, কারণ টেম্পারেট রিজিয়ন হচ্ছে একটা অঞ্চল যেখান থেকে ট্রপিক্যাল এয়ার মাস গুলো আর পোলার এয়ার মাস গুলো মিট করে, ঠিক আছে? কিন্তু ওটা ছাড়াও কিন্তু লোকাল অনেক জায়গাতে ফ্রন্ট তৈরি হয়। আমি পশ্চিমী ঝঞ্ঝার গল্প বলছিলাম কিনা, ইন্টেন্সিফাই, অর্থাৎ মেডিটেরিয়ান রিজিয়ন থেকে আসা
ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আর্দ্র বাতাস নিয়ে আসছে, আর তখন ভারতবর্ষের উপরে বা ওই যে অঞ্চলের উপর দিয়ে আসছে, শীতল আবহাওয়া বিরাজ করে, ফলে ওখানকার যে শীতল বাতাস তাদের সঙ্গে আবার একটা ওর লড়াই হয়, হয়ে ওটা আবার কিছুটা স্থানীয়ভাবে ইন্টেন্সিফাই হয়, হয়ে ওখানে আবার বৃষ্টিপাত তুষারপাত এগুলো ঘটিয়ে ঘটিয়ে আসতে থাকে। কাশ্মীর রিজিয়ন, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ভালো প্রভাব দেখা যায়। বেঙ্গলে ওই কুয়াশা, ঘন কুয়াশা, খুব বেশি ঝিরঝিরে বৃষ্টিপাত, 2-3 দিন আকাশ মেঘলা, এর বেশি ভারী বৃষ্টি এখানে হয় না। আমাদের এখানে অনেকটা ক্ষয় করে চলে আসে, অনেকটা মডিফিকেশন হয়ে যায়, আর্দ্রতা প্রায় কমে যায়। আচ্ছা, আমি কি টেম্পারেট সাইক্লোনটা ধরবো নাকি ওটা থাকবে পরের দিনের জন্য, নাকি ছোট্ট করে বলে দেবো? আমরা ফ্রন্ট বুঝে নিয়েছি, টেম্পারেট সাইক্লোন বুঝবো। আমরা জানি যে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণিবাত, তার উৎপত্তির পেছনে ফ্রন্ট দায়ী। যে থিওরি দিয়ে আমি ব্যাখ্যা করি না কেন, সে পোলার ফ্রন্ট থিওরি, ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি, বা আপার এয়ার রসবি ওয়েভ থিওরি, যাই বলি, ফ্রন্ট আছে। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ঘূর্ণিবাতগুলো তৈরি হয় তার পেছনে কিন্তু দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের মিলন থাকতেই হয়, এবং সেখান থেকে এবার মেকানিজমটা কি, এই মিলনের পরবর্তী পর্যায়ে কিভাবে ঘূর্ণবাত তৈরি হয়। সবসময় তো ঘূর্ণবাত তৈরি হয় না, ফ্রন্ট হয়েই থেকে যায়। ঘূর্ণবাত তৈরি হওয়ার পেছনের যুক্তিটা বিভিন্ন থিওরিতে আলোচনা করা হয়, কিন্তু ফ্রন্ট কিন্তু আছে। আচ্ছা, তো সেই ফ্রন্ট ক্রান্তীয় অঞ্চলে সীমান্ত তৈরির ফলে টেম্পারেট সাইক্লোন তৈরি হয়, এটা যদি আমরা ধরে নিই, তাহলে যে থিওরি এটাকে ব্যাখ্যা করে সেটাকে বলা হয় পোলার ফ্রন্ট থিওরি। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল মেরুবায়ু বা পোলার অঞ্চল থেকে আসা বায়ুপুঞ্জ এবং ক্রান্তীয় অঞ্চল থেকে যাওয়া আর্দ্র বায়ুপুঞ্জের যে মিলন হয়, সেখানে যে ফ্রন্ট তৈরি হয়, যেটাকে সাধারণত পোলার ফ্রন্ট হিসেবে বলা হয়, কারণ আমরা জেট স্ট্রিমের ক্লাসিফিকেশনও এটাকে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম হিসেবে ক্লাসিফিকেশন করেছিলাম। তো সেই পোলার ফ্রন্ট তৈরি হয় এবং তার পরবর্তীকালে সেই ফ্রন্টের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, তারপরে ধীরে ধীরে সেখান থেকে নাকি টেম্পারেট সাইক্লোন জেনারেট করে। 4টে বা 6টা স্টেজে এটা আলোচনা করা হয়। ছোটবেলাকার বইয়ে 6টা স্টেজ বলা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আর এখনকার বইগুলোতে সাধারণত 4টে স্টেজে এটাকে আলোচনা করা হয়। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ওইভাবে আমরা স্টেজে ভাগ করতে পারি না, তারপরও বিজ্ঞানীরা স্টেজে ভাগ করেছেন। ঠিক আছে, বার্কনেস, বাপ বেটা, অর্থাৎ ছেলে এবং বাবা দুজন, নরওয়ের সম্ভবত এরা, এদের গবেষণা থেকে আমরা এই পোলার ফ্রন্ট থিওরিটা পেয়েছি। সেখানে যেটা বলা হয়, প্রথমে ফ্রন্ট তৈরি হচ্ছে, একদিকে উষ্ণ একদিকে শীতল বাতাস, তারপরে সেই ফ্রন্টে অস্থিরতা তৈরি হচ্ছে, অর্থাৎ পরস্পরের মধ্যে ঢোকার চেষ্টা করছে, যেখান থেকে কিন্তু ঘূর্ণিটার মানে যে সাইক্লোন মানে তো ঘূর্ণি বাতাস, সেই ঘূর্ণিটা তৈরি মানে লজিকটা এখানে। এবার এইভাবে এ আরো এগিয়ে যাচ্ছে, এ আরো এগিয়ে যাচ্ছে, এইভাবে আরো তীব্র হচ্ছে, শীতল বাতাস ক্রমশ গরম বাতাসের ভূপৃষ্ঠীয় অংশটা অধিকার করার চেষ্টা করছে। শেষে দেখা গেল যে এইরকম একটা তৈরি হয়ে গেল, অর্থাৎ এই এতটা উষ্ণ বাতাসের জায়গা দখল করে নিল শীতল বাতাস, ভূপৃষ্ঠীয় পোর্শনটা, তখন উষ্ণ বাতাস ওই অংশটা উপরে উঠে যেতে বাধ্য হলো। এটাকে আমরা ম্যাচিওর অক্লুশন স্টেজ বলছি, এটাকে ম্যাচিওর স্টেজ বলছি, এটাকে অক্লুশন স্টেজ বলছি, কারণ এই অংশে অক্লুডেড ফ্রন্ট তৈরি হয়ে যাচ্ছে, আর উষ্ণ বাতাস একটা উষ্ণ সীমান্ত অনেকটা শীতল সীমান্ত দ্বারা অধিকৃত হচ্ছে, যেটাকে অক্লুডেড ফ্রন্ট বলছি। এখানকার বাতাসটা উপরে উঠে যাচ্ছে, মেঘ তৈরি করছে, বৃষ্টি শুরু হচ্ছে, যদিও বৃষ্টি অনেক আগে থেকে শুরু হয়, কারণ এখানেও বৃষ্টি হয়, এখানেও বৃষ্টি হয়। এইবার এই যে মুভমেন্টটা, এই যে দুটো বায়ুপুঞ্জ পরস্পরের দিকে বেঁকে ঢুকছে, এবার এখানে কোরিনিয়াস ফোর্স কাজ করছে, প্রেসার গ্রেডিয়েন্ট কাজ করছে, কেন্দ্রে বাতাসের চাপ সব থেকে কম, ওই জন্য ঢোকার চেষ্টা করছে কেন্দ্রে, যার ফলে এই যে ঘূর্ণি প্রবাহটা তৈরি হয়েছে, সেখানে কোরিনিয়াস ফোর্স আবার ভূমিকা নিচ্ছে। আমরা জানি মধ্য অক্ষাংশে কোরিনিয়াস ফোর্স আরো বেশি থাকে ক্রান্তীয় অঞ্চলের তুলনায়, যার ফলে ওখানে ওই ঘূর্ণি যে বায়ু প্রবাহ সেটা তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা সাইক্লোন হিসাবে বলছি। এইবার প্রশ্ন হচ্ছে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাত তো বিধ্বংসী নয়, কারণ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে বাতাসের গতিবেগ সেটা অনেক কম থাকে ক্রান্তীয় ঘূর্ণবাতের তুলনায়, কারণ ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পূর্ণ একটা ডিফারেন্ট সিচুয়েশনে তৈরি হয়, অনেক বেশি সংকীর্ণ, ছোট,
নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের বিরাট এরিয়া জুড়ে হয়। এটা বোঝা, দুটো এয়ার মাস আসছে মানে একটা বিরাট জায়গা জুড়ে এর প্রভাবটা আমরা দেখতে পাই। এবং অনেক বেশি স্থায়ী হয়। ক্রান্তীয় ঘূর্ণিবাত যদি 3 থেকে 5 দিন হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত অনেক দিন স্থায়ী হয়। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধেও হতে পারে। দক্ষিণ গোলার্ধের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত সেটা খুব বেশি স্টাডি করা হয় না। কেন? কারণ দক্ষিণ গোলার্ধের সবই তো জলভাগ। উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত গুলোকে বেশি স্টাডি করা হয়, কারণ এখানে জলভাগ স্থলভাগ অনেক বেশি আছে, মানুষের উপরে প্রভাবটাও থাকে। প্লাস এখানে যে বায়ুপুঞ্জ তাদের যে মডিফিকেশন অনেক বেশি হয়, কারণ স্থলভাগ জলভাগ একই জলবায়ু অঞ্চলে আমরা দেখতে পাই, বা একই অক্ষাংশে অংশে আমরা দেখতে পাই। দক্ষিণ গোলার্ধেও হয়। আমরা দক্ষিণ আমেরিকার বিশেষ করে ওই অংশটাতে ওখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত দেখা যায়। এখান থেকে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনের সঙ্গে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের পার্থক্য। আমি কয়েকটা পয়েন্ট বললাম, আরো অনেকগুলো পয়েন্ট আসবে। বাতাসের গতি, বৃষ্টিপাতের প্রকৃতি, বায়ু সমচাপ রেখা, অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতে আমরা এরকম মোটামুটি বৃত্তাকার বা উপবৃত্তাকার সমচাপ রেখার বন্টন দেখতে পাই, কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিবাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতে সেটা আমরা এইরকম ওভাল শেপে দেখতে পাই, অর্থাৎ পুরো সার্কুলার থাকে না। গতিবেগ, বাতাসের গতিবেগের ডিফারেন্স থাকে, বৃষ্টিপাতের পরিমাণের ডিফারেন্স থাকে, এক্সটেনশনের ডিফারেন্স থাকে, তারপরে জলবায়ুগত পার্থক্য তো রয়েছে। এটা হোমোজেনিয়াস, একই ধরনের বায়ু দ্বারা তৈরি হয়, এটা দুটো ভিন্ন ধরনের বায়ুপুঞ্জের মাধ্যমে তৈরি হয়। এরকম অনেকগুলো পয়েন্ট আসবে, যে কোনো বই এটা আছে, দেখবি, কঠিন কিছু নয়। এর সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি। ব্যারোক্লিনিক ওয়েভ থিওরি এটাও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তির জন্য একটা মেকানিজম হিসেবে ব্যাখ্যা করা হয়। আমি ব্যারোক্লিনিক কনসেপ্টটা একটু বলে নিই। ব্যারোক্লিনিক আর ব্যারোট্রপিক দুটো অ্যাটমসফিয়ারিক সিচুয়েশন। সাধারণত যখন একটা হোমোজিনিয়াস বায়ুপুঞ্জ আমরা বলছি, একটা হোমোজিনিয়াস বায়ুপুঞ্জের কথা আমরা যখন বলছি, তখন আমরা কি দেখতে পাই, যে আমি যদি সমষ্ণ রেখাগুলো আঁকি ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে, তাহলে আমরা দেখবো যে এইরকম ভাবে সমষ্ণ রেখাগুলো আছে। এবং আমরা যদি ঘনত্ব রেখাগুলো আঁকি, তাহলেও দেখবো যে কেউ কাউকে ছেদ করবে না। ঠিক আছে? তো এই সিচুয়েশনকে বলা হয় ব্যারোট্রপিক, যেখানে আবহাওয়া সাধারণত শান্ত থাকে এই ধরনের সিচুয়েশন। অর্থাৎ একটা হোমোজিনিয়াস বায়ুপুঞ্জের ক্ষেত্রে ব্যারোট্রপিক সিচুয়েশন আমরা দেখতে পাই। অনেক সময় এই দুটো ছোট ছোট সংজ্ঞা আসে, তাদের মধ্যে পার্থক্য আসে। আর ব্যারোক্লিনিক সিচুয়েশনটা হচ্ছে যখন সীমান্ত তৈরি হচ্ছে, দুটো বাতাস মিলিত হচ্ছে, তখন কি হয়, সমষ্ণ রেখা এখানে অনেকটা নিচে নেমে গেল, আর সমঘনত্ব রেখা এইভাবে ক্রস করে। অর্থাৎ ব্যারোক্লিনিক সিচুয়েশনে সমষ্ণ রেখা এবং সমঘনত্ব রেখা পরস্পরকে ক্রস করে, এটাকে ব্যারোক্লিনিক সিচুয়েশন বলে। যার জন্য এই সীমান্ত বরাবর একটা অস্থিরতা তৈরি হয় এই ব্যারোক্লিনিক সিচুয়েশনের জন্য। সেখান থেকেই নাকি নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত তৈরি হয় বলে এই মতবাদে বলা হয়। খুব সিম্পল একটা কনসেপ্ট। তাহলে ব্যারোক্লিনিক ব্যারোট্রপিক বোঝা গেল। এখানে একটা জিনিস বলে আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে যে টেম্পারেট সাইক্লোন তার যে বৈশিষ্ট্য, সেখানে আমরা তার আকার আকৃতি, তার স্ট্রাকচার বলবো, তার সঙ্গে কি কি আবহাওয়ার ঘটনাগুলো ঘটে, অর্থাৎ বৃষ্টিপাত, ঝড়ের গতিবেগ, এগুলো বলবো। তার সঙ্গে সঙ্গে আমরা যেগুলো বলবো যে তার মুভমেন্ট, অর্থাৎ সে কত দ্রুত মুভ করে, কোন দিক থেকে কোন দিকে যায়। আমরা জানি টেম্পারেট সাইক্লোন সবসময় ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করে। টেম্পারেট সাইক্লোন সবসময় ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করে। কেন করে? তার পেছনে দায়ী হচ্ছে জেট স্ট্রিম, অর্থাৎ জেট স্ট্রিমের রসবি ওয়েভ। আমরা জানি টেম্পারেট সাইক্লোন যেখানে ভূপৃষ্ঠে তৈরি হয়, তার ঠিক উপরে ট্রপোপজ উচ্চতায় পোলার ফ্রন্ট জেট স্ট্রিম প্রবাহিত হয়। আর এই পোলার ফ্রন্ট জেট স্ট্রিম আমরা জানি এইরকম বাঁক নিয়ে প্রবাহিত হয় এবং ইন্ডেক্স সাইকেল করে করে প্রবাহিত হয়, যার ফলে পোলার ফ্রন্ট জেট স্ট্রিমে এই যে রসবি ওয়েভ গুলো দেখছি, তার নিরক্ষরেখার দিকে বাঁক যেখানে, সেখানে ডাউনওয়ার্ড একটা থ্রাস্ট হয়, বাতাসকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামায়। আর যেখানে পোলওয়ার্ড বাঁক নেয়, সেখানে নিচ থেকে বাতাস টেনে নেয়। ওকে, যার ফলে এই অংশে যদি কোনো ঘূর্ণবাত থাকে তাহলে সেটা মরে যাবে, উল্টে এখানে অ্যান্টি সাইক্লোন তৈরি হবে, প্রতি ঘূর্ণবাত তৈরি হয়ে যাবে। আর এই অংশে যদি কোনো সাইক্লোন থাকে, সেটা আরো বিধ্বংসী হয়ে যাবে, কারণ সাইক্লোনের বাতাস উপরের দিকে ওঠে আর এই বাতাসটাও টেনে নেয়, যার ফলে আরো দ্রুত বাতাস উপরের দিকে উঠতে থাকে, সাইক্লোন ইন্টেন্সিফাই হয়। এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যেটা
আমি দুটো থিওরি বললাম, আরেকটা থিওরি অনেকে বলে থাকে, সেটা হচ্ছে রসবি ওয়েভ থিওরি। অর্থাৎ রসবি ওয়েভ নাকি এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তৈরির পেছনে দায়ী। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা দেখো। এই যে রসবি ওয়েভের কথা বললাম, আমরা জানি ইন্ডেক্স সাইকেল হয়, এখানে কোল্ড বায়ুপুঞ্জ অবস্থান করে, এখানে ওয়ার্ম বায়ুপুঞ্জ অবস্থান করে, তাই তো? কারণ ক্রান্তীয় অঞ্চলের দিকে থেকে যাচ্ছিল। এইবার এইটা বাঁক নিতে নিতে একটা সময় সেই বাঁক বাড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম যে বায়ু মন্ডল অর্থাৎ বায়ুপুঞ্জের ওয়ার্ম অংশ এটা টপল উচ্চতায় ঘটছে, সেটা মেরু অঞ্চলের দিকে, আর মেরু অঞ্চল থেকে শীতল বায়ুপুঞ্জ ক্রান্তীয় বা টেম্পারেট রিজিয়নের দিকে এগিয়ে আসছে। এবং এটা যখন বিচ্ছিন্ন হয়, অর্থাৎ ইন্ডেক্স সাইকেল যখন কমপ্লিট হয়, তখন এইটা এখানে অবস্থান করে আর এটা এরা এখানে অবস্থান করে। এই যে কন্ডিশন ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ঘটছে, সেটা নিচের যে আবহাওয়া সেটাকে নিয়ন্ত্রণ করে। নিচে এরা অ্যান্টিসাইক্লোন বা সাইক্লোনিক কন্ডিশন তৈরি করে, এটা বলা হচ্ছে। এটা যেগুলো বইয়ে আছে, তবে তোমরা যদি কারোর কাছে রফিক আহমেদের বইটা থাকে, সেখান থেকে এটা খুব ভালোভাবে পেতে পারিস। নাহলে ব্যারিচল্লে আছে, ব্যারিচল্লে ইংরেজি বই যদি পড়তে যাস, সেখান থেকে পেতে পারিস। এখানে একটা কথা বলি যে ক্রান্তীয় ঘূর্ণবাদ যেমন একটাই তৈরি হয়, কিন্তু টেম্পারেট সাইক্লোন কিন্তু লাইন ধরে অনেকগুলো হয়। অর্থাৎ একটা টেম্পারেট সাইক্লোন গেল আর আরেকটা এসে হাজির হলো। কেন? কারণ পুরো টেম্পারেট রিজিয়ন জুড়ে যে বায়ুপুঞ্জগুলো পরস্পরের সঙ্গে মিশছে এবং প্রতিটি জায়গাতে ফ্রন্ট তৈরি হচ্ছে, এবং ওই জেট স্ট্রিমের দ্বারা ওরা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়, যার ফলে সিরিজ ধরে টেম্পারেট সাইক্লোন গোটা পৃথিবী জুড়ে তৈরি হয়। আমি উত্তর গোলার্ধ যদি ধরি, দক্ষিণ গোলার্ধের কথা আমরা এখানে আলোচনা করছি না, কারণ দক্ষিণ গোলার্ধে মানুষের উপর তার কোনো প্রভাব আমরা দেখতে পাই না, কারণ পুরোটাই জলবায়ু। তো কোন একটা ধরুন আমেরিকা, তার উপরে একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এক্সিস্ট করছে, সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আবার একটা পশ্চিম দিক থেকে এসে হাজির হচ্ছে। অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ পর পর অনেকগুলো তৈরি হয়। আমি এই যে আলোচনাটা করলাম, এটা কিন্তু ফুল্লারেও নেই, এটা বাংলা বইয়ের কাছে আমি জানি না, দেখবি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক।